ভারতের রাফায়েল ধ্বংসে পাকিস্তানের সফলতার পর চীনা J-10C যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। উদ্বেগে কি দিল্লি? আমেরিকার বিরুদ্ধে জোট করতে সৌদি ও কাতারকে কাছে টানছে ইরান। মধ্যপ্রাচ্যে কি কোণঠাসা হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? যুদ্ধ থামাতে ইউক্রেনের সাথে আলোচনার প্রস্তাব রাশিয়ার। পশ্চিমাদের নিষেধাজ্ঞার হুমকির ভয়ে কি এই সিদ্ধান্ত পুতিনের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাতে ভারতের রাফায়েল বিমান ভূপাতিত করেছে চীনা J-10C যুদ্ধ বিমান। এবারই রাফায়েল বিধ্বংসী বিমান আসছে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান বহরে। 2024 সালের শেষের দিকে চীন ও বাংলাদেশের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয় এবং বাংলাদেশ J-10C বিমান কিনতে আগ্রহ দেখায়। তবে বাংলাদেশের কি এই চীনমুখী সামরিক কৌশল ভারতের মাথা ব্যথার কারণ হবে? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। রাফায়েল ধ্বংসকারী চীনের J-10C যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। 2024 সালের শেষের দিকেই বাংলাদেশ ও চীনের মধ্যে আলোচনা শুরু হয় JF-17 ব্লক 3 ও J-10C যুদ্ধবিমান কেনার। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে আবারও আলোচনায় এসেছে চীনের তৈরি J-10C। পাকিস্তান বাহিনী দাবি করে তারা এই বিমান ব্যবহার করে ভারতের 3টি রাফায়েল সহ মোট 5টি ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও ফ্রান্সের এক গোয়েন্দা সূত্রের দাবি ভারতের অন্তত একটি রাফায়েল ভূপাতিত হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় J-10C নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের 19 ডিসেম্বর চীনের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের পরিকল্পনাকারীরা চীনা যুদ্ধ বিমান J-10C কেনার পথে এগোচ্ছেন। এই পদক্ষেপের মাধ্যমে শুধু এয়ারফোর্সের বিমান বহরের আধুনিকীকরণই নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চাইছেন। J-10C যুদ্ধবিমান হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার। এটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইচআর রেডার, প্ল্যাঙ্ক পোস্ট কম্বাস্ট, সিঙ্গেল ইঞ্জিন এবং দূরপাল্লার PL-15 মিসাইল ব্যবহারে সক্ষম। পাকিস্তান ইতোমধ্যেই এই যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনা প্রমাণ করে যে J-10C শুধু কাগজে কলমে না, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরী। বাংলাদেশ সামরিক বাহিনী ও ওয়ার পাওয়ার বাংলাদেশ সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে MiG-29, চীনের F-7BG, F-7MB টাইগার শার্ক এবং Yak-130 বিমানের মতো ফাইটারের ওপর নির্ভরশীল। তবে এসব বিমানের অনেকগুলোই পুরনো প্রযুক্তি নির্ভর। এছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো থেকে যুদ্ধবিমান কেনা রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ব্যয়বহুল ও জটিল। সেই বিবেচনায় বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের 2024 সালের এক বিশ্লেষণমূলক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ JF-17 ব্লক 3 এবং J-10C যুদ্ধবিমানকে একত্রে ব্যবহার করে হাই লো পেয়ারিং কৌশল গঠনের চিন্তা করছে। এতে করে অপেক্ষাকৃত সাশ্রয়ী ও হালকা JF-17 দিয়ে নিয়মিত টহল ও সাধারণ আকাশ প্রতিরক্ষা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন J-10C দিয়ে মূল আক্রমণাত্মক অভিযান চালানো যাবে। বাংলাদেশের চীনমুখী সামরিক কৌশল শুধু অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়, বরং কৌশলগতভাবে বিচক্ষণতার প্রমাণ। সাম্প্রতিক পাক ভারত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। পরমাণু কর্মসূচি ও ফিলিস্তিনের গাজা ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে অবস্থান শক্ত করতে একসময় শত্রু সৌদি আরব সহ কাতারকে কাছে টানছে ইরান। এই লক্ষ্যে এরই মধ্যে সৌদি আরব ও কাতার সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকরা বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার হুমকি মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। সেই সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ ও আধিপত্য মানতে নারাজ তারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ দীর্ঘ সময়ের। গাজা ইস্যুতেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানাপোড়েন আছে তেহরানের। এই পরিস্থিতিতে এক সময়ের শত্রু দেশ সৌদি আরব কাতারকে কাছে টানছে ইরান। কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিশ্লেষকদের প্রশ্ন, ইরান কি মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পাবে? ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধকে সমাধানের রূপ দিতে কয়েক সপ্তাহ ধরে কাজ করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কথার বাইরে সিদ্ধান্ত নেওয়া যাবে না ইরানের। না হলেই সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার ফল ভোগ করতে হবে তেহরানকে। মার্কিন প্রশাসন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তেহরানও অস্ত্র তৈরি করতে চায় না। তবে পারমাণবিক কার্যক্রম সচল রেখে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা সেবা সচল রাখতে চায় তেহরান। গাজা ইস্যুতেও ইরান সমর্থিত গোষ্ঠী হুথি, হামাস, হিজবুল্লাহর অবস্থান টার্গেট করে যুক্তরাষ্ট্র ও তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের সামরিক অভিযানে বিপাকে ইরান। তাই গেল কয়েক সপ্তাহ ধরেই এশিয়া থেকে উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তেহরান। শনিবার মধ্যপ্রাচ্য সফরে কাতার ও সৌদি আরবের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে পারমাণবিক ইস্যুতে উদ্বেগ ও পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন তেহরানের মন্ত্রী। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, সৌদি আরব নিয়মিত ইরানের সাথে যোগাযোগ রাখছে। এই সফরে পারমাণবিক ইস্যুকে প্রাধান্য দিয়ে আলোচনা হয়। ইরান তাদের অধিকার রক্ষায় উপসাগরীয় দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি ও সমর্থন পেতে উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। তবে সময়ই বলবে কতটা সমর্থন ধরে রাখতে পারে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবন্ধে হঠাৎ করে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান আসছে 15 মে তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে এই বৈঠক। এর আগে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইউক্রেন ও পশ্চিমা জোট। তা না মানলে রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে পশ্চিমারা। এরপরই হঠাৎ সরাসরি বৈঠকের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন। তবে আলোচনা থেকে সত্যিই যুদ্ধবিরতি হবে কিনা তা বড় প্রশ্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ালেও এখনও পিছু হটেনি কোনো পক্ষ। কিন্তু এবার ভিন্ন সুরে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 11 মে রোববার ক্রেমলিনে দেয়া এক ভাষণে ইস্তাম্বুলের মাটিতে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। এর আগে অন্তত 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা জোট। কথা না মানলে রাশিয়ার উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। গত 10 মে কিয়েভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা। সেখানে দাবি করা হয় স্থল, আকাশপথ ও জলপথে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এমন হুমকির মুখে পশ্চিমাদের সাথে হঠাৎ কেন আলোচনায় বসতে রাজি হলো রাশিয়া? শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে গড়াতে পারে আলোচনা। এখানে উপস্থিত 20টি দেশের জোটের প্রতিনিধিরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো পক্ষের জন্য কোনো রকম শর্ত ছাড়াই আগামী 12 মে সোমবার থেকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবে। স্থল, আকাশ ও সমুদ্রে এই যুদ্ধবিরতি চলবে 30 দিন, আর এটি দেখভালের দায়িত্ব পালন করবে মূলত যুক্তরাষ্ট্র। যদি কোনো পক্ষ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেই দেশের উপর একসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করবে ইউরোপ ও আমেরিকা। এই বিষয়ে আমরা একমত হয়েছি। একদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় আছে পশ্চিমা জোট, অন্যদিকে শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা অস্ত্রপ্রবাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি কিংবা সমঝোতার প্রশ্নই ওঠে না বলে দাবি মস্কোর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, যুদ্ধবিরতি পেলে সেই সময়ে মিত্রদের সহায়তায় নতুন সেনা মোতায়েন, প্রশিক্ষণ ও ফ্রন্টলাইন পরিবর্তনের কাজে মনোযোগী হবে ইউক্রেন। মস্কোর সদিচ্ছা থাকলেও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার দায় কিয়েভের উপর চাপিয়েছেন পুতিন। রাশিয়া বারবার যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নিয়েছে, তবে ইউক্রেনীয় পক্ষ বারবার নাশকতা করেছে। উদাহরণ হিসেবে বলা যায় 30 দিনের মধ্যে প্রায় 130 বার নির্লজ্জভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কিয়েভ সরকার। পশ্চিমা দেশগুলোতে আমাদের মিত্র যারা সংঘাত সমাধানের উপায় খুঁজছেন বলে মনে হচ্ছে, তাদের কাছে নিজেদের অবস্থান জানিয়েছি। কয়েকদিনের মধ্যে কি ঘটবে সেটা বিশ্লেষণ করার পর ইউক্রেন সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় এর উপর নির্ভর করছে ফলাফল। দেখতেই পাচ্ছেন আমাদের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি মোটেও সাড়া দেয়নি কিয়েভ কর্তৃপক্ষ। ইউরোপীয় ও পশ্চিমা মিত্রদের সাথে
আলাপকালে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের মাটিতে বিদেশি সামরিক বাহিনীর সীমিত উপস্থিতির বিষয়ে আবারও তুলে ধরলেন নিজের অবস্থান। জানালেন স্থায়ী শান্তির জন্য যুদ্ধবিরতি জরুরি। আমরা সবাই একত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি, আমাদের দৃষ্টিভঙ্গি এক এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও একমত হয়েছি। এখন একটি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। কেউ যদি এই প্রস্তাব না মানে তাহলে তার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকা উচিত। এই যুদ্ধবিরতির ভিত্তিতেই আমরা একসাথে শান্তির পথ খুঁজে নিতে পারি। আমরা একমত, ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করাই প্রধান লক্ষ্য। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি মিত্রদের একটি বাহিনী মোতায়েন করা হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড রয়েছে রাশিয়ার দখলে। 2014 সালে দখলকৃত ক্রিমিয়া অঞ্চলও এর অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে মস্কোর পক্ষ থেকে ফ্রন্ট লাইনে জোরদার আক্রমণ চালানোর খবর পাওয়া গেছে। গত 10 মে শুক্রবার কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্ক করে জানায় সামনে বড় ধরনের বিমান হামলার আশঙ্কা রয়েছে। একই দিনে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মহড়ায় নিজেদের শক্তি প্রদর্শন করে রুশ বাহিনী। অনেক সামরিক বিশ্লেষকের আশঙ্কা, পুতিনের আলোচনার ডাক কার্যকর যুদ্ধবিরতিতে রূপ নেবে কিনা এখনও অন্ধকারে রয়েছে সেই সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের বিরুদ্ধে পাকিস্তান ঐতিহাসিক জয় পেয়েছে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে চীনকে অত্যন্ত কাছের বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে অস্ত্রবিরতির খবরে রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহরে আনন্দ মিছিল করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। অস্ত্রবিরতির খবরে এভাবেই উল্লাসে মেতে ওঠেন পাকিস্তানের বাসিন্দারা। ভারতের সঙ্গে কয়েক সপ্তাহের উত্তেজনা ও সংঘাতের পর অস্ত্রবিরতিতে গেছে পাকিস্তান। এ খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসেন পাকিস্তানের সাধারণ মানুষ। প্রায় 19 দিনের উত্তেজনার পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তানকে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি করানো গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর আনন্দ উদযাপন শুরু করেন ইসলামাবাদবাসীরা। পাকিস্তানের বিজয় হয়েছে দাবি করে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেন তারা। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? পাকিস্তান যুদ্ধ শুরু করেনি, কিন্তু ভারত পাকিস্তানের সক্ষমতা পরীক্ষা করার জন্য এই যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তবে সাইবার আক্রমণ, বিমান হামলা এবং প্রতিরক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি। পাকিস্তানের প্রতিরক্ষা অতুলনীয় সাফল্য অর্জন করেছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতেও জমায়েত হন শত শত মানুষ। মশাল হাতে রাস্তায় নেমে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি উদযাপন করেন তারা। তাদের মতে ভারতের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা অস্ত্রবিরতি করতে বাধ্য হয়েছে। আজ পাকিস্তানের জন্য একটি মর্যাদাপূর্ণ দিন, পাকিস্তানের জন্য বিজয়ের দিবস। এখানে আমরা মশাল মিছিল নিয়ে এসেছি সকলকে ধন্যবাদ জানাতে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে। আমরা কৃতজ্ঞ যে মহান আল্লাহ আমাদের সাফল্য ও শান্তি দিয়েছেন। শান্তি জয়ী হয়েছে এবং যুদ্ধ পরাজিত হয়েছে। এদিকে অস্ত্রবিরতির ঘোষণা আসার পর শনিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি এটিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। ওই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের এবং বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানান। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন তিনি। আমরা একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং এই অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের কল্যাণে ইতিবাচক সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি পানি বন্টন, কাশ্মীর এবং অন্যান্য সমস্ত বিতর্কিত বিষয় ন্যায় বিচারের নীতি অনুসারে সমাধান করা হবে। গত কয়েক সপ্তাহের উত্তেজনায় ও সামরিক হস্তক্ষেপে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। জিও নিউজের এক নিবন্ধে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক এই সংঘর্ষ দুই দেশকেই
বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করে আবার আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য গুরুত্বপূর্ণভাবে পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। ফলে যুদ্ধে জড়িয়ে ভারত নিজের পায়েই কুড়াল মারল কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারত পাকিস্তান সংঘাত থামানোর পর এবার কাশ্মীর সমস্যার সমাধানের দিকে নজর দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ ব্যাপারে দুই দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একই পোস্টে সংঘাত থামানোর জন্য ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ চলমান থাকলে লাখ লাখ মানুষের প্রাণহানি হতে পারত। যুগের পর যুগ অমীমাংসিত এই কাশ্মীর সমস্যা, এর দখলদারি নিয়ে বরাবরই সংঘাতে রত ভারত পাকিস্তান। এ নিয়ে অনেকবার প্রাণঘাতী যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সাম্প্রতিক পাক ভারত যুদ্ধের মূল কারণও কাশ্মীর। সার্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জ্বলন্ত এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা জরুরি মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক ভারত যুদ্ধ বন্ধে মধ্যস্থতার পর এবারে এ বিষয়টির প্রতি নজর দিয়েছেন তিনি। 11 মে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাশ্মীর নিয়ে দীর্ঘকাল ধরে যে বিতর্ক চলমান তার একটি সমাধান খুঁজে বের করতে একযোগে ভারত ও পাকিস্তানের সাথে কাজ করবেন তিনি। যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতি এড়াতে এটিকে প্রয়োজনীয় মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে কাশ্মীর নিয়ে বিতর্কের জেরে সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে এবং শেষমেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে সম্মত হওয়ায় ভারত পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, সংঘাত বন্ধ করা প্রয়োজন। দুই দেশের নেতারা যে তা অনুধাবন করেছেন, এটি তাদের প্রজ্ঞা ও দৃঢ়তার প্রকাশ। সংঘাত চলতে থাকলে অনেক বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ যেভাবে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছিল তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, এই সংঘাতে কয়েক মিলিয়ন মানুষের প্রাণহানি হতে পারত, কিন্তু নায়কোচিত ও বীরত্বপূর্ণ মনোভাব দেখিয়ে এটি বন্ধ করা আগামীর জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে অভিমত ট্রাম্পের। এটিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের ওই পোস্টে ভারত ও পাকিস্তানকে মহান জাতি অভিহিত করে আগামীতে দুই দেশের সাথেই উল্লেখযোগ্য মাত্রায় মার্কিন বাণিজ্য বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়েছেন ট্রাম্প। এদিকে শুরুতে পাক ভারত যুদ্ধ বন্ধে কোনো ভূমিকা রাখতে অনাগ্রহী হলেও হঠাৎই কেন নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতা করল তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল দেখা দিয়েছে। এ ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মূলত পাক ভারত যুদ্ধ ঘিরে স্পর্শকাতর ও উদ্বেগজনক গোয়েন্দা তথ্যের জেরেই ওয়াশিংটন দ্রুততার সাথে এই যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়। সে লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দেন। তবে ওই স্পর্শকাতর ও উদ্বেগজনক গোয়েন্দা তথ্য কি স্পষ্টভাবে তা জানা যায়নি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় পরমাণুজনিত ঝুঁকি বাড়ছিল। সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটন সংঘাত বন্ধে মধ্যস্থতার জন্য এগিয়ে আসে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।